কখনো কি মনে হয়েছে যে এই যে আমরা মহাবিশ্বকে একটা বিরাট ঘড়ির মতো ভাবি, এই ভাবনাটা এলো কোথা থেকে? আসলে ষোড়শ আর সপ্তদশ শতাব্দীতে এমন একটা বিপ্লব ঘটেছিল যা শুধু আমরা কি জানি সেটাই পাল্টে দেয়নি, বরং আমরা কিভাবে জানি সেই পুরো পদ্ধতিটাই বদলে দিয়েছিল। চলুন আজ সেই গল্পটাই শোনা যাক, কিভাবে জন্ম হলো আধুনিক বিজ্ঞানের। আগেকার দিনের সত্যিটা কি ছিল? সোজা উত্তর, যা পুরনো বইতে লেখা আছে বা যা বড়রা বলে গেছেন সেটাই। জ্ঞানের উৎস ছিল ঐতিহ্য। কিন্তু হঠাৎ করে কয়েকজন ভাবলেন, আরে না, আমরা বইয়ের পাতা উল্টে নয়, বরং প্রকৃতিকেই সরাসরি জিজ্ঞেস করব। আর এই একটা ছোট্ট ভাবনাই কিন্তু সব কিছু ওলটপালট করে দিল। জ্ঞান আর শুধু মুখস্থ করার জিনিস রইল না, হয়ে উঠল একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। তো এই অসাধারণ পরিবর্তনের গল্পটা আমরা 5টা ধাপে দেখব। প্রথমে আমরা জানব কিভাবে মানুষ বইয়ের জগৎ থেকে বেরিয়ে এসে পরীক্ষায় নিরীক্ষার জগতে পা রাখল। এরপর আমরা দেখব গ্যালিলিও আর নিউটনের অবিশ্বাস্য সব আবিষ্কার। তারপর বোঝার চেষ্টা করব মহাবিশ্বকে কেন একটা বড় ঘড়ির সাথে তুলনা করা শুরু হলো। আর সবশেষে দেখব এই নতুন জ্ঞানকে টিকিয়ে রাখার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো চলুন প্রথম ধাপে যাওয়া যাক। এই পুরো বিপ্লবের শুরুটাই কিন্তু হয়েছিল প্রশ্ন করার একটা নতুন পদ্ধতি থেকে। মানে বইয়ের পাতায় যা লেখা আছে সেটা মেনে না নিয়ে সরাসরি প্রকৃতির কাছে উত্তর খোঁজার চেষ্টা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন আকাশে পাখি উঠছে, আপনি সেটা দেখলেন, এটা হলো পর্যবেক্ষণ। কিন্তু আপনি যখন একটা কৃত্রিম পাখা বানিয়ে বাতাসের চাপ মেপে ওড়ার পেছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করছেন, ওটাই হলো পরীক্ষা নিরীক্ষা বা এক্সপেরিমেন্টেশন। আর এই বৈজ্ঞানিক বিপ্লবের আসল শক্তিটা ছিল ঠিক এখানেই, শুধু তাকিয়ে দেখা নয়, বরং নিজের হাতে করে প্রকৃতির গোপন রহস্যটা বের করে আনা। এই নতুন ধারার চিন্তাভাবনার পেছনে মূল কারিগর ছিলেন ফ্রান্সিস বেকন। তার কথাটা ছিল খুব সহজ, আগে থেকে কিছু একটাকে সত্যি বলে ধরে নিও না, বরং আগে মন দিয়ে অনেক তথ্য জোগাড় করো, অনেক কিছু দেখো, তারপর সেই তথ্যের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে আসো। মানে সোজা কথায়, আগে উত্তর পরে প্রশ্ন, এই পথটা ভুল। সঠিক পথ হল প্রশ্ন থেকে উত্তরে পৌঁছানো। ছোট্ট একটা বদল, কিন্তু এর প্রভাব ছিল বিশাল। এই আইডিয়াটাকে রবার্ট বয়েল আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। তিনি বললেন, শোনো, তোমার করা পরীক্ষাটা যদি শুধু তুমি আবার করতে পারো আর কেউ না পারে, তাহলে ওটা বিজ্ঞান নয়, ওটা জাদু। তাই তিনি একটা নিয়ম করে দিলেন, যাই পরীক্ষা করবে তার প্রতিটা ধাপ এমনভাবে লিখে রাখতে হবে যাতে অন্য যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে সেটা আবার করে একই ফল পায়। আর এভাবেই কিন্তু ব্যক্তিগত একটা আবিষ্কার সবার জন্য সত্যি হয়ে উঠল। তো এই নতুন দর্শন তো তৈরি হলো, কিন্তু এটাকে বাস্তবে কাজে লাগালেন কে? এখানেই এন্ট্রি নিলেন গ্যালিলিও গ্যালিলাই। তিনি এই ফিলোসফিক্যাল আইডিয়াটাকে একটা বাস্তব গাণিতিক রূপ দিলেন। এক কথায় তিনি বিজ্ঞানকে সংখ্যার খেলা বানিয়ে ফেললেন। গ্যালিলিওর একটা অসাধারণ কথা ছিল, প্রকৃতির বইটা লেখা হয়েছে গণিতের ভাষায়। এর মানেটা কি? খুব সহজ। ধরুন আপনি বললেন ফুলটা খুব সুন্দর, এটা আপনার অনুভূতি। কিন্তু যখন আপনি বললেন ফুলটার 5টা পাপড়ি আছে, তখন এটা একটা নক্কর সত্যি যা মাপা যায়। গ্যালিলিওই আমাদের প্রথম বোঝালেন যে প্রকৃতির আসল রহস্যগুলো এই সংখ্যা আর পরিমাপের মধ্যেই লুকিয়ে থাকে। ভাবুন তো সেই রাতটার কথা। গ্যালিলিও তার বানানো টেলিস্কোপটা আকাশের দিকে তাক করলেন, আর যা দেখলেন তা হাজার হাজার বছরের বিশ্বাসকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিল। তিনি দেখলেন চাঁদটা আসলে কোনো নিখুঁত গোলক নয়, ওটার বুকেও আছে আমাদের পৃথিবীর মতোই পাহাড়, খাদ। শুধু তাই নয়, তিনি দেখলেন বৃহস্পতি গ্রহকে ঘিরেও ঘুরছে তার নিজস্ব চাঁদ। এই আবিষ্কারগুলো পরিষ্কার বুঝিয়ে দিল ওই ওপরের জগৎটা মোটেও নিখুঁত বা আলাদা কিছু নয়, ওটাও পৃথিবীর মতোই অসম্পূর্ণ আর পরিবর্তনশীল। গ্যালিলিওর কাজ শুধু আকাশেই সীমাবদ্ধ ছিল না, এখানে পৃথিবীতেও তিনি অ্যারিস্টটলের একটা পুরনো ধারণাকে ভুল প্রমাণ করে ছাড়লেন। তিনি তার বিখ্যাত হেলানো তলের পরীক্ষা দিয়ে দেখালেন যে যদি বাতাসের বাধা না থাকে, তাহলে একটা ভারী পাথর আর একটা হালকা পালক দুটোই কিন্তু একই গতিতে নিচে পড়বে। এটা ছিল হাতে কলমে মেপে জুপে পুরনো ধ্যানধারণাকে ভেঙে দেওয়ার একটা পারফেক্ট উদাহরণ। তো গ্যালিলিও আকাশ আর পৃথিবীর মাঝখানে দেওয়ালটায় একটা বড় ধাক্কা তো দিলেন, কিন্তু একটা বিশাল প্রশ্ন তখনও ঝুলেছিল। আচ্ছা, এই দুটো জগৎ কি তাহলে সত্যিই দুটো আলাদা নিয়মে চলে? সপ্তদশ শতাব্দীর শেষের দিকে বিজ্ঞানীদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই যে মহাবিশ্ব, এটা কি দুটো আলাদা রুলবুক মেনে চলে, একটা আকাশের জন্য আর একটা পৃথিবীর জন্য? আর ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন স্যার আইজ্যাক নিউটন। আর নিউটন উত্তরটা দিলেনও, তার মাস্টারপিস বই প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে। উত্তরটা ছিল একটা অবিশ্বাস্য আইডিয়া, ইউনিভার্সাল গ্র্যাভিটেশন বা সর্বজনীন মহাকর্ষ। মানে একটাই শক্তি যা এই মহাবিশ্বের সব
সব কিছুকে একটা অদৃশ্য সুতো দিয়ে বেঁধে রেখেছে। একবার ভেবে দেখুন ব্যাপারটা, যে শক্তিটা একটা আপেলকে গাছ থেকে মাটিতে টেনে নামাচ্ছে, ঠিক সেই একই শক্তি চাঁদকে পৃথিবীর চারপাশে ঘুরিয়ে চলেছে। কি অসাধারণ একটা ব্যাপার! নিউটনের এই একটা আবিষ্কারই আকাশ আর পৃথিবীর মধ্যেকার হাজার বছরের পুরনো সেই কাল্পনিক দেয়ালটাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিল। মহাবিশ্বের জন্য আর দুটো নিয়ম নয়, এখন থেকে নিয়ম মাত্র একটা। কিন্তু এত বড় একটা আইডিয়াকে প্রমাণ করবেন কিভাবে? এর জন্য দরকার ছিল একটা নতুন গাণিতিক ভাষার, আর নিউটন সেটাও তৈরি করলেন। নাম দিলেন ক্যালকুলাস। এটা এমন একটা টুল যা দিয়ে ক্রমাগত পরিবর্তনশীল জিনিসকে নিখুঁতভাবে মাপা যায়। আর ক্যালকুলাসের সাহায্যেই তিনি মহাকর্ষের ওই সার্বজনীন নিয়মগুলোকে একেবারে ম্যাথমেটিক্যালি প্রিসাইজ করে তুলতে পেরেছিলেন। তো বেকন, গ্যালিলিও আর নিউটন এই তিনজনের কাজের ফলে মহাবিশ্বকে দেখার চোখটাই বদলে গেল। একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গির জন্ম হলো। মানুষ ভাবতে শুরু করল এই মহাবিশ্বটা আসলে একটা বিশাল, নিখুঁতভাবে চলা যন্ত্রের মতো। এই যে নতুন আবিষ্কারগুলো হলো, এর ফলে মানুষ আর প্রকৃতিকে কোনো জীবন্ত, রহস্যময় সত্তা হিসেবে দেখল না, বরং তাদের চোখে প্রকৃতি হয়ে উঠল একটা বিরাট যন্ত্র বা মেশিনের মতো। ভাবা হলো এটা একটা বিশাল ঘড়ি, যার প্রত্যেকটা পার্টস নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। আর সবচেয়ে বড় কথা হলো, সেই নিয়মগুলো আমরা খুঁজে বের করতে পারি, বুঝতে পারি। রেনে দেকার্তের মতো চিন্তাবিদরা এই যান্ত্রিক বিশ্ববিখ্যার অন্যতম প্রবক্তা ছিলেন। এই ঘড়ির মতো মহাবিশ্ব, এই আইডিয়াটার একটা বেশ চমকে দেওয়ার মতো দিকও ছিল। ভাবুন, একটা ঘড়ির সব পার্টস যদি আপনার চেনা থাকে, তাহলে আপনি বলে দিতে পারবেন 10 মিনিট পর কাঁটাটা কোথায় থাকবে, তাই না? ঠিক সেভাবেই বিজ্ঞানীরা ভাবতে লাগলেন, যদি আমরা কোনোভাবে মহাবিশ্বের প্রত্যেকটা কণার অবস্থান আর গতি জেনে ফেলতে পারি, তাহলে কি আমরা এর পুরো ভবিষ্যৎটাও নিখুঁতভাবে বলে দিতে পারব? এই যে ভাবনা যে সব কিছু আগে থেকেই নির্দিষ্ট, এটাই হলো ডিটারমিনিজম বা নিয়তিবাদ। তো এই বিশাল যন্ত্রটাকে বুঝবেন কিভাবে? বিজ্ঞানীরা একটা দারুণ পদ্ধতি নিলেন, রিডাকশনিজম বা বিজারণবাদ। আইডিয়াটা খুবই সহজ। কোনো একটা জটিল সিস্টেমকে বুঝতে হলে সেটাকে ভেঙে এর ছোট ছোট সহজ অংশগুলোতে ভাগ করে নাও। যেমন একটা গাড়ি কিভাবে চলে তা বুঝতে হলে আপনাকে এর ইঞ্জিন, চাকা, গিয়ারবক্স এই সব আলাদা আলাদাভাবে বুঝতে হবে। আর সত্যি বলতে, বিজ্ঞান আজও কিন্তু এই পদ্ধতিটাই ব্যাপকভাবে ব্যবহার করে। আচ্ছা, এই যে এত সব নতুন জ্ঞান, নতুন আবিষ্কার, এগুলো তো হলো, কিন্তু এগুলোকে টিকিয়ে রাখা হবে কিভাবে, যাতে হারিয়ে না যায়? এর উত্তরটা ছিল নতুন কিছু সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলা, যা বিজ্ঞানকে একটা ব্যক্তিগত শখ থেকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। আর এই প্রাতিষ্ঠানিক রূপটা এলো কিভাবে? লন্ডনে তৈরি হলো রয়্যাল সোসাইটি, প্যারিসে তৈরি হলো একাডেমি দি সায়েন্সেস। এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কারণে বিজ্ঞান আর শুধু কোনো একজন মানুষের ব্যক্তিগত কাজ হয়ে রইল না। এটা হয়ে উঠল একটা টিম ওয়ার্ক, একটা সম্মিলিত প্রচেষ্টা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আর এর সাথে সাথে সত্যি যাচাই করার নিয়মকানুনও বদলে গেল। আগে হয়তো কোনো ক্ষমতাশালী ব্যক্তির কথাই শেষ কথা ছিল, কিন্তু এখন নতুন নিয়ম হলো, কোনো বিজ্ঞানী একটা নতুন দাবি করলে সেটা একা বললেই হবে না। সেই দাবিটা যাচাই করার জন্য পাঠানো হবে অন্য সব বিশেষজ্ঞদের কাছে। তারা যদি সেটাকে ঠিক বলে মনে করেন, তবেই সেটা গৃহীত হবে। এই যে পদ্ধতি, এটাই কিন্তু আজকের দিনে আমরা যাকে পিয়ার রিভিউ বলি, তার একদম প্রাথমিক রূপ। আর এটাই বিজ্ঞানকে ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে রাখে। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানগুলো আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিল। তারা বিভিন্ন জিনিসের পরিমাপের একক বা ক্লাসিফিকেশন সিস্টেমকে একটা স্ট্যান্ডার্ড রূপ দিয়েছিল, যেমন লিনিয়াসের ট্যাক্সোনমি, যা দিয়ে উদ্ভিদ বা প্রাণী নামকরণ করা হয়। এর ফলে কি হলো? পৃথিবীর যে কোনো প্রান্তের বিজ্ঞানীরা একে অপরের সাথে একদম নিখুঁতভাবে কথা বলতে পারলেন, নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারলেন। জ্ঞানটা আর বিচ্ছিন্ন থাকল না, বরং একসাথে জুড়ে গিয়ে আরও শক্তিশালী হয়ে উঠল। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, বিজ্ঞান যদি আমাদের প্রকৃতির জন্য সার্বজনীন নিয়মকানুন খুঁজে দিতে পারে, তাহলে একইভাবে যুক্তি দিয়ে কি আমরা সমাজের জন্য, মানুষের জন্য আদর্শ নিয়মকানুন খুঁজে বের করতে পারি? এই একটা অসাধারণ প্রশ্নই কিন্তু জন্ম দিয়েছিল এর পরের এক নতুন যুগের, যাকে আমরা বলি এনলাইটেনমেন্ট বা আলোকায়ন। আর সেই যুগের আদর্শগুলো আজও কিন্তু আমাদের এই আধুনিক পৃথিবীকে নানাভাবে প্রভাবিত করে চলেছে।